নমস্কার, নিউজ লাইভ বাংলা সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকের সাফ কথাতে মূলত আলোচনা হবে তৃণমূলের খান খান হওয়া নিয়ে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বিদ্রোহের আগুন জ্বলতে বসেছে এই মুহূর্তে বাংলাতে। আর শুধু তাই নয়, বিদ্রোহের আগুনে একেবারে জ্বলে পড়ে খাক ভেঙে যাওয়ার পথে, খান খান দুটুকরো হয়ে যাওয়ার পথে রয়েছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এই দল এখন টিকে থাকবে কিনা সেটা এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্পিকারের কাছে চিঠি পড়তে পারে বিদ্রোহী বিধায়কদের, তারপরে দলের অস্তিত্ব আর থাকবে? তো ইতিমধ্যেই ৮০ থেকে কমে ৭৮-এ দাঁড়ালো। ইতিমধ্যেই দাঁড়িয়েছে, দুটো বিধায়ককে বহিষ্কার করে দেওয়া হলো। তারপরে আরো ৫০ জন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। সব মিলিয়ে এবার তৃণমূলের অস্তিত্ব কতটা টিকে থাকবে? তাহলে কি বাংলা এবার মহারাষ্ট্রের মতন হয়ে যাচ্ছে? শিবসেনা মডেল কি তাহলে তৃণমূলের ভেতরে একেবারে পরিষ্কার? সমস্ত বিষয় নিয়ে থাকবে আজকে আমাদের এই আলোচনা। একদিকে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রথ ছুটে চলেছে দুর্বার গতিতে বাংলার উন্নয়ন মডেলকে সামনে রেখে, অন্যদিকে তখন ভাঙতে বসেছে, খান খান হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই ক্ষোভ আদেও কি আঁচ পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাখবো সেই সমস্ত প্রশ্ন আজকে অতিথিদের কাছ থেকে। তবে জানিয়ে রাখবো, আজকে আমার এই অনুষ্ঠানে থাকবেন বিধায়িকা ডাবগ্রাম ফুলবাড়ি থেকে শিখা চ্যাটার্জি, বিজেপির বিধায়িকা। তিনি উপস্থিত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই, ভার্চুয়ালি থাকবেন। অন্যদিকে থাকবেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বর্তমানে চেয়ারম্যান ইংলিশ বাজারের, তিনিও জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। এসেই গেছেন আমার সাথে ভার্চুয়ালি সকলেই। অন্যদিকে দধিরাম রায়, বিজেপির বিধায়ক, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক, এই মুহূর্তে এসে গেছেন, আমি স্বাগত জানাবো। এবং রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি জুড়ে গেছেন আমার সাথে এই মুহূর্তে অনুষ্ঠানে। আমি আলোচনাতে চলে যাব, প্রত্যেককে স্বাগত জানাবো। আমার সাথে রয়েছেন যারা, আমি একটু শুরুতেই যাব, কৃষ্ণেন্দু বাবু রয়েছেন আমার সাথে। কৃষ্ণেন্দু দা, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ আপনার যে দল, সেই দলের এই অবস্থা, এরকম ক্ষয়িষ্ণু অবস্থা তাসের ঘরের মতন ভাঙতে বসেছে কেন? এর আজকে আপনারা পেয়েছিলেন যে ক্ষমতা হারালে একদিনও টিকে থাকা সম্ভব হবে না আর এই দলের? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে 10টা দলটা হয়ে গেছে, মমতাদির হাত থেকে বেরিয়ে গেছিল। ফলে মানুষ বা কর্মীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়েছিল এবং তারা নিজের কথা বলতে পারতো না, দলের কথা বলতে পারতো না, মানুষের কথা বলতে পারতো না। ফলে কি হচ্ছে, একটা ক্ষোভটাকে সেটা বিক্ষোভে পরিণত হয়েছে বলেই আমাদের এই লসটা হয়েছে। এই যে মানুষজন বলতে পারছিলেন না, বা দলের যারা মধ্যে ছিলেন তারা বলতে পারছিলেন না, কেন? সেই কারণটা কি? না বলতে পারার, মুখ না খুলতে পারার কারণ কি? দেখুন, আমি ইনসেপশন অফ দ্য পার্টি যখন থেকে গঠন হয় তখন থেকে, তারও আগে যদি আপনি ধরেন তাহলে 85 থেকে, তখন আমরা কলকাতায় পড়াশোনা শেষ করে রাজপথে ঘুরতাম, দেখতাম মমতাদির আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, জয়প্রকাশ নারায়ণের বিরুদ্ধে, আদার্স বিরুদ্ধে, এগুলা দেখেছে। তখন যে কর্মীদের উৎসাহ, কর্মীদের, এবং আমি শুধু বাংলায় নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লিতে মমতা ব্যানার্জিকে নিয়ে ঘুরেছি, দেখেছি, সব করেছি। তখন উনি এমপি। কিন্তু দুঃখের বিষয়, যখন সরকার ক্ষমতা এলো তখন অভিষেক ব্যানার্জি কিন্তু ছিল না। ক্ষমতা আসার পর উনি এসছেন এবং আমার মতো ছেলে তার দেখা পাইনি। কি বলবো? আমি একটু বিধায়িকার কাছে যাব। শিখা চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন, শিখাদি স্বাগত জানাচ্ছি। এই যে দলের আজকে যে অবস্থা, তৃণমূলের আজকে বাংলাতে ক্ষমতার পালা পরিবর্তন হওয়ার পরে তৃণমূল ভাঙতে বসেছে বলাই যায় যে। আর হয়তো যদি এই সমস্ত বিধায়করা একজোট হন, যে ৫০ জন, তারপরে দলের আর অস্তিত্ব কতটুকু থাকবে, আর তৃণমূলের হ্রাস মমতা ব্যানার্জির কাছে থাকবে কিনা সেটা নিয়েও এখন বিরাট বড় প্রশ্ন তৈরি হয়েছে। কি মনে হয় শিখাদি? হ্যাঁ, নমস্কার জানাই আপনাকে এবং আপনার চ্যানেলকে নমস্কার জানিয়ে বলি, এটা স্বাভাবিক ব্যাপার। মানে 11 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই দলটা একদম নিমজ্জিত হয়ে গেছে দুর্নীতিতে।
যে দুর্নীতিতে বাধ্য করেছে যারা ওদের যারা আছেন বিধায়ক তাদেরকে বাধ্য করা হয়েছে, যারা তাদের নেতা নেত্রী রয়েছে তাদেরকে পর্যন্ত বাধ্য করা হয়েছে যে তোমরা করো, এখানে যা কিছু আছে আমি সমস্ত ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধে নেই, আমার পার্টি ফান্ডে দিয়ে দেবে, তাহলেই তোমাদের 7 খুন মাফ হয়ে যাবে। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে তাদের এগুলো কিন্তু ঠিক হচ্ছে না করা, মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না, তখন তারা কিন্তু বলবে কি, তারা মমতা ব্যানার্জির মুখের সামনে কোনো কিছু বলার মতো হিম্মত তারা রাখেনি। কারণ জানেন মমতা ব্যানার্জি এমনই এক ব্রুট মহিলা, উনি যে কোনো মূল্যে হয়তো তাকে শেষ করে দেবেন, প্রাণে শেষ করে দেবেন, তা না হলে তার কেস দিয়ে তাকে একদম জেলের ভেতরে রেখে দেবেন। এ তো চিরদিন হয়ে এসেছে, এটা নতুন কথা নয়। মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য সকলকে জেল খাটাতে পারে, সকলকে তিনি মানে ফিনিশ করে দিতে মানে পিছপা হন না, এটা স্বাভাবিক কথা। আমরা বিগত দিনেও দেখেছি, আমরা শেষ বাজারে এখনো দেখছি। অনেকে বলছিলেন মমতা ব্যানার্জির দল ভাঙবে না, মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসবে। শুনুন, মানুষ শেষ কথা বলে, মমতা ব্যানার্জি শেষ কথা নন, শেষ কথা বলে মানুষ। তাই মানুষ শেষ কথা বলে দেখিয়ে দিয়েছে এই দুর্নীতি পশ্চিমবঙ্গে আর চলবে না, আর হবে না, করতে দেয়া যাবে না। বিগত দিনে আমরা সিপিএমকে দেখেছিলাম 34 বছরে যে দুর্নীতি তারা কায়েম করেছিল, সেই দুর্নীতির বলে তারা কিন্তু টিকতে পারেনি। তাই মানুষ সবাই সম্মতিক্রমে ভোট দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রীকে নিয়ে এসেছিল, যে মমতা ব্যানার্জি যে লড়াকু নেত্রী। কিন্তু পরবর্তীতে সেই নেত্রীর যে 90 ভাগ 100 ভাগ পরিবর্তন হয়ে গিয়ে তিনি দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়ালেন, এবং মানুষের প্রতি তার আস্থাটুকু উঠে গেল, মানুষের দুঃখ কষ্ট তিনি বুঝতে পারলেন না। তিনি এত দুর্নীতি শুরু করলেন এবং নিজের পরিবারকে তিনি এমন ভাবে টানতে শুরু করলেন যে পরিবার ছাড়া তিনি চলতে পারবেন না। আজকে এই অবস্থা দাঁড়িয়েছিল, তাই আজকে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে তারপরে এই অবস্থা হয়ে গেছে। বেশ, অর্থাৎ দলের প্রতীক এখন থাকবে কিনা সেটা যখন প্রশ্ন উঠে আসছে, ঠিক অন্য জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়ালেন সকলের সামনে। প্রায় 1.5 দশক ধরে একটা দল, যে দল ক্ষমতায় থাকলো বাংলাতে, পুরোটাই দুর্নীতি তোলাবাজি ভরে ভরে অভিযোগ উঠে আসছে। আমি একটু দধিরামদার কাছে যাবো। দধিরামদা, এই যে বিদ্রোহের একদিকে জোয়ার, সেই জোয়ারে তৃণমূলের তড়িতেও ডুবতে বসেছে, অন্যদিকে দাঁড়িয়ে খান খান হয়ে যাবে হয়তো আর সময়ের অপেক্ষা। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ক বা সাংসদদের উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে টিম টিম করে চলছে, তাহলে গোটা রাজ্যে তারা কি বিরোধী ভূমিকা নেবে? দেখুন, আজকে এই তৃণমূল কংগ্রেস যে দলটা 1998 সালে তৈরি হয়েছে একটা মিথ্যেকে ভর করে, আর এই মিথ্যেকে ভর করে দল তৈরি হয়েছে যার কোনো নীতি নেই, আদর্শ নেই, তার কোনো আইডিওলজি পরিচয় নেই, শুধু একটাই পরিচয়, মানে করে মিলে খাও, যেখানেই টাকা সেখানেই হচ্ছে তৃণমূল। তো এই নীতিতে টাকা, মানে আমরা গ্রামগঞ্জে যখন প্রচার করতাম, টিএমসি ফুল ফর্ম আমরা দিয়েছিলাম, টিতে হচ্ছে টাকা, এমতে হচ্ছে মারা, সিতে হচ্ছে কোম্পানি। এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে একটা টাকা মারা কোম্পানি। আর স্বাভাবিকভাবে আর এই টাকা মারা কোম্পানিতে যারা ছিলেন, আজকে সরকার নেই, সেখানে টাকা পয়সা মারতে পারবে না, তাই আজকে দল ছেড়ে সবাই আজকে বিভিন্ন দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত তৃণমূল দলটার কপাল ভালো যে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ঘোষণা করেছেন, কোন তৃণমূল কংগ্রেসের নেতাকে আমরা 3 মাস পর্যন্ত কাউকে দলে যোগদান করাবো না। যদি আজকের তারিখে ভারতীয় জনতা পার্টির দরজা খুলে দেওয়া হয় যে তৃণমূলের বিধায়কদের নেওয়া হবে, তাহলে 80 থেকে 8-এ এসে পৌঁছাবে। তো যে দলের যারা কার্যকর্তা বলুন, নেতা বলুন, যাদের কোনো নীতি আদর্শের বালাই নেই, এক সময় যিনি সততার প্রতীক লিখেছেন, এক সময় যিনি বাংলার মেয়েকে চাই বলছেন, এক সময় যিনি বাংলার অগ্নিকন্যা বলেছেন, আজকে সেই সততার প্রতীক আজকে দুর্নীতির প্রতীক হয়েছে, দুর্নীতির রানী হয়েছে। এবং বাংলার মেয়েকে চাই যখন বলেছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের নিজের মেয়েকে চাকরি দিয়ে বসে গেছে।
এবং অগ্নিকন্যা 2026-এর নির্বাচনের প্রাককালে অগ্নিকন্যার থেকে তিনি ঘুগনি কন্যায় পৌঁছে গেছেন। তো স্বাভাবিকভাবে এই দলের ভবিষ্যৎ বলে কিছু নেই। এই দল কতদিন টিকবে সেটা নির্ভর করছে ভারতীয় জনতা পার্টির উপরে। তাহলে ভারতীয় দলের জনতা অস্তিত্ব পার্টি নিয়ে একটা প্রশ্ন এখানে উঠেই আসছে। আমি একটু সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি দাও রয়েছেন, আমি আসবো দধিরাম দা। নীলাদ্রি দা, এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা শুনলাম, বিভিন্ন মতামত নিলাম, তবে এই যে আগামীকাল বুধবার সেখানে কিন্তু রয়েছে মিশন ঋতব্রত এক প্রকার বলা যায়, অন্যদিকে দাঁড়িয়ে পুরো দলটায় কোথায় গেল সেই তৃণমূল, কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছায়া সঙ্গীরা? হাতে গোনা মাত্র 2-4 জনকে ছাড়া তো কাউকেই দেখা যাচ্ছে না। এতটা খারাপ অবস্থা, এতটা খারাপ কেন? না না, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই তৃণমূল কংগ্রেস দলটা কেউ কোনো মতাদর্শের জন্য করে না। বিজেপি যারা করে হিন্দুত্বর মতাদর্শে বিশ্বাস করে করে, কংগ্রেস যারা করে গান্ধী নেহেরুর মতাদর্শে বিশ্বাস করে করে, সিপিএম যারা করে কমিউনিজমে বিশ্বাস করে করে। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষ করত রোজগার করার জন্য, আর এই রোজগার করার জন্য দুর্নীতি করত। এবার যেটা হলো, এখন যেহেতু ক্ষমতা থেকে তৃণমূল চলে গেছে আর রোজগারের অবকাশ নেই, তাহলে স্বাভাবিকভাবে তারা তৃণমূলের সাথে থাকবেন না, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, তাদের লাগাম ছাড়া দুর্নীতির জন্য পাড়ায় পাড়ায় যেভাবে জনরোষ তৈরি হচ্ছে, তাহলে তারা সম্ভবত মনে করছেন আর তৃণমূলের সাথে থাকাটা ঠিক হবে না, তার থেকে বরঞ্চ একটা নতুন তৃণমূল তৈরি করি, যাকে আমরা বলবো যে আমরা দুর্নীতির জন্য তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছি। কিন্তু যারা বেরিয়ে আসতে চাইছেন তারা কি দুর্নীতিমুক্ত? তাদের ভাবমূর্তি কি, এটাও মানুষ দেখবে। আর এর সাথে কোনোভাবেই শিবসেনার তুলনা হয় না, কারণ শিবসেনা দলটাও বিজেপির মতোই হিন্দুত্বের মতাদর্শে বিশ্বাস করত। একনাথ শিন্দে বেরিয়ে এসেছিলেন কারণ উনি মনে করেছিলেন হিন্দুত্ব থেকে শিবসেনা সরে আসছে, একটা মতাদর্শগত কারণ ছিল। কিন্তু এই বিধায়করা বেরিয়ে আসছেন কারণ চুরি করে রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেছে, দল ক্ষমতায় নেই। তার মানে তীব্র যারা এই যে জনরোষ। বেরিয়ে আসছে নীলাদ্রি দা, আজকে যারা প্রকৃত তৃণমূল কোট আনকোট নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে, তারাও তো একটা দিন বা একটা সময় দাঁড়িয়ে এই সমস্ত চুরির সাথেই জড়িত ছিল, দুর্নীতির সাথেই জড়িত ছিল। আজকে তারা বেরিয়ে আসছে মানে কি রাতারাতি সাধু? না না, আমি সেই কথাটাই বলছি, প্রকৃত তৃণমূল মানে হচ্ছে প্রকৃত চোর। যে যত বড় চোর সে তত বড় তৃণমূল। বাংলা একটা কথা শোনা যায় আজকাল, তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। সুতরাং যত বড় চোর তত বড় তৃণমূল, এবং যত বড় চোর তার তত বেরিয়ে আসার প্রবণতাটা বেশি, আপনি দেখবেন। আমি এই মুহূর্তে একটু কৃষ্ণেন্দুদার কাছে যাব। কৃষ্ণেন্দুদা, এই যে বক্তব্যগুলো এতক্ষণ ধরে উঠে আসছে, যে এই যে প্রকৃত তৃণমূল যা চোর চোর স্লোগান একটা যেন হয়ে গেছে তৃণমূলকে দেখা মাত্রই, যেমনটা নীলাদ্রিদা বলছিলেন, আপনিও কি সহমত যে যারা যত বড় চোর তারাই কি তাহলে দেখুন, বেরিয়ে আসছে? আমি আপনাকে একটা কথা বলছি যে আমি অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেস মমতাদির সঙ্গে আছি। যখন আমরা দলটা শুরু করেছিলাম, গুটি কয়েক মানুষকে নিয়ে কিন্তু দল ছিল, তার মধ্যে অনেকে মারা গেছে, অনেকে আছে। কিন্তু এখন ঋতব্রত তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ওই দলটা প্রতিষ্ঠা করেছিল, ওই আমাদেরকে আদর্শ শিখেছে। এটা ঠিক নয়। এদের কাছ থেকে কিন্তু আমরা কোনো আশা করব না, কারণ এরা সিপিএম থেকে এদেরকে বহিষ্কার করা হয়েছে, আবার আমাদের দল থেকে বহিষ্কার হয়েছে। আমরা বলবো দলটা শেষ হয়ে গেল গুটি কয়েক লোকের জন্য, যাকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলেরই এক বলিষ্ঠ নেতা। এই জন্যই দলটা শেষ হলো। তার মানে অভিযোগ কি সেই একই, মানে অভিষেকের দিকে কি তাহলে তীর আপনারও? 100 বার। তাহলে এই যে সাইন নিয়ে কথা উঠেছে, অভিষেক একটা অফিস চালাতো, বিরাট কর্পোরেট অফিস চলতো, প্রচুর ভালো ভালো লোকরা থাকতো। ওরা কি জানতো না যে একটা চিঠি যখন সাবমিট করছি, রেজুলেশন সাবমিট করছি, তখন যিনি ব্যক্তি তারই সই দরকার। বিধানসভায় আমি 3 বার মেম্বার ছিলাম, মন্ত্রী ছিলাম, অনেক সই আমাদের করতে হতো। আমার হয়ে অন্যজনে কেউ সই করেনি, আমি নিজে সই করেছি। এই কৃষ্ণেন্দুদা, এই যে কাজগুলো ক্ষোভ, করবে।
এই যে ক্ষোভ, আপনারও ক্ষোভ রয়েছে, আপনি দীর্ঘদিনের দলের সাথে রয়েছেন, নেত্রীর সাথে রয়েছেন একেবারে প্রথম লগ্ন থেকে, জন্ম লগ্ন থেকে, কিন্তু এই ক্ষোভ আপনি আজকে বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি কি বুঝতে পারেননি? হ্যাঁ, তিনি নিশ্চয়ই অনুভব করছেন, কিন্তু অনুভবটা প্রকাশ করতে পারছেন না। অনুভব তিনি করছেন। মানে একটা ঘটনা আপনাকে বলছি, তিনি দিল্লির মন্ত্রী ছিলেন, তখন ওই যুব কল্যাণ এসব মন্ত্রী ছিলেন। আমাদের পার্টির একটা ইলেকশন হয়েছিল, সৌমেন মিত্র বিরোধী দলের না, কৃষ্ণদার নেটওয়ার্কের একটু ইস্যু হয়েছে, আমি আসবো আবারও পরবর্তীতে। একটু শিখাদির কাছে যাব। শিখাদি, হ্যাঁ, সেখানে এই যে ছবিটা উঠে আসছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে আর কি থাকবেন গ্রহণযোগ্য মুখ হিসাবে, যদিও আজকে কৃষ্ণেন্দুদা রয়েছেন তিনি, বা অন্যান্য যে ছবিগুলো আজকে আমাদের সামনে দিনভর উঠে আসছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সে আজকে প্রকৃত তৃণমূল হয়ে আলাদা দল গঠন করছে, মানে তৃণমূলই প্রকৃত তৃণমূল তারা হতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যেভাবে ক্ষোভ মানুষের, ডিম ছুঁড়ছে মানুষ, পচা ডিম ছুঁড়ে মারছে, আর কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্য মুখ থাকবেন? শুনুন, মমতা ব্যানার্জিকে মানুষ একটা দিন চেয়েছিল, মমতা ব্যানার্জি সেটাই হারিয়ে ফেলেছে, নিজে হারিয়ে ফেলেছে নিজের স্বজন পোষণ করার জন্য। উনি ওনার ভাইপোকে কিভাবে নিয়ে এসে মকসদে বসানো যায় সেই চেষ্টা করে দলের সকলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যারা আজকে দেখুন তৃণমূল কংগ্রেস যারা মূল থেকে ধরেছিল তারা কিন্তু দেখুন কেউ নেই, ভালো মুখ যারা ছিল তারা কিন্তু কেউ নেই। আজকে হয়তো কৃষ্ণেন্দুদা রয়েছেন, কৃষ্ণেন্দুদা পরে এসেছেন, কৃষ্ণেন্দুদা রয়েছেন, কিন্তু কৃষ্ণেন্দুদাও বুঝতে পেরেছেন যে অবস্থাটা কি। মমতা ব্যানার্জি কারোর ওপরে কিন্তু কোনো নজর নেই, একমাত্র ভাইপো ছাড়া। ভাইপোর জন্যই তিনি রয়েছেন। ভাইপোকে কি করে এখন যে অবস্থা রয়েছে সেখানের থেকে টেনে তোলা যায় তার জন্য তিনি ব্যস্ত হয়ে রয়েছেন। এই জন্য দল বিসর্জন হয়ে যাক, তাতে মমতা ব্যানার্জির কিছু এসে যায় না। আজকে মমতা ব্যানার্জি নিজে হাতে করে দলটাকে শেষ করেছে, এখানে কেউ কারোর কোনো দোষ নেই। আজকে দুর্নীতিতে নিমজ্জিত করার মূল হচ্ছে ওই হাওয়াই চটি। এই হাওয়াই চটি সাদা শাড়ি আর ওই চটি পরে মানুষের কাছে একটা সুন্দর নিজের ভাবমূর্তি তুলে ধরে তিনি তার পেছন দিকে অন্ধকারে মানে সকলকে যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত করেছিলেন, মানুষ এখন হাত ছেড়ে বাঁচার অবস্থা হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে। যদিও আজকে ঋতব্রত সে তো একটা অন্য দল থেকে এসেছিল, এসে অ্যাকচুয়ালি এই সমস্ত মানুষগুলো ফয়দা নেবার জন্য আসে। আমরা জানি সিপিএম থেকে বিশেষ করে যারা আসে বেশিরভাগ তারা ফয়দা নেবার জন্য দলে আসে। এরা এখানেও ঢুকেছিল, এখানে ঢুকে কিছু মানে সংখ্যক তৃণমূলকে একত্রিত করে মমতা ব্যানার্জির এগেনস্টে তারা মানে আবার জোট বাঁধলো, বেঁধে তারা দেখুন আলাদা তৃণমূল তৈরি করলো। তাহলে বলুন মমতা ব্যানার্জির কারিশমাটা কোথায়? যে মমতা ব্যানার্জি যে দল তৈরি করেছিল, আজকে মমতা ব্যানার্জি তার ভাইপো ছাড়া দ্বিতীয় কোন লোক তার সঙ্গে নেই। 3-4 জনকে আপনারা দেখছেন ওখানে প্যান্ডেলে গিয়ে দেখছেন 3-4 জন রয়েছে। এই 3-4 জন আগামী দিন এরাও থাকবে না, এরাও কিন্তু সরে যাবে। এরা ভয়ে ভক্তি করে এখানে বসে রয়েছে। তো এই দিন মমতা ব্যানার্জি দেখতে হবে। মমতা ব্যানার্জি নিজেও জানতেন যে তবুও তিনি চেষ্টা করেছিলেন কি করে ভাইপোকে স্টেবল করে দেওয়া যায়। এখনো তিনি চেষ্টা করছেন ভাইপোকে কি করে আড়াল করা যায়। আমরা দেখলাম ভাইপো যেমন নাট্যকার, পিসিও সেরকম নাট্যকার। আমরা দেখলাম সেদিনকে পচা ডিম ছুঁড়েছে, কে ছুঁড়েছে কি কোনো ব্যাপার না, কিন্তু এটা ওনাদের একটা নাটক। কেন বিজেপি যদি আজকে মারতো, মমতা ব্যানার্জি বলছেন বিজেপি তাকে মেরেছে, বিজেপি যদি আজকে মারতো তাহলে হাত পা ভেঙে দিত। বিজেপি যদি আজকে মারতো, মারার টেন্ডেন্সি থাকতো, তাহলে তাকে কিন্তু অনেক ভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করতে পারতো, ওইটুকুতে কিন্তু ইয়ে হতো না। এটা সম্পূর্ণ তাদের সাজানো ব্যাপার। তারা নিজেরা সাজিয়ে কি করে ইডির কাছ থেকে পরিত্রাণ পাবে, কি করে ওই সিবিআই ডাকবে সেখান থেকে পরিত্রাণ পাবে, তারই একটা ব্যবস্থা করেছেন। যেরকম আমরা নন্দীগ্রামে মমতা ব্যানার্জির ইলেকশনের সময় দেখেছিলাম পা ভেঙে ঠ্যাং উঁচু করে দাঁড়িয়েছিলেন, যেদিন রেজাল্ট বেরোল তিনি সোজা শটান উঠে দাঁড়ালেন। এইরকম পিসি এবং ভাইপোর নাটক মানুষে কিন্তু 11 সাল থেকে আজ পর্যন্ত দেখছে, আগামী দিন মানুষ কিন্তু দেখতে রাজি নয়। তাই তো আজকে দল ভেঙে গেছে। ও দুর্নীতি করেছে
প্রত্যেকে। তৃণমূল কংগ্রেস মানেই চোর, আমরা জানি তৃণমূল কংগ্রেস মানেই চোর। কোনো ভালো মানুষ সেখানে নেই, কোনো ভালো মানুষ সেখানে থাকতে পারবে না। তাই আজকে যে কজনকে দেখছেন তারা কিন্তু ভয়ে ভক্তি করছে, বেশিরভাগই সরে যাচ্ছে। আমরা জানি আমি আসবো। তারাও দুর্নীতিগ্রস্ত, যারা সরে গেছে তারাও দুর্নীতিগ্রস্ত। কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু নিজের পরিবারকে একটু থামাবো টানছে, শিখাদি, আমি থাকবো, নিজের থামাবো। ভাইপোকে টানছে, সেটাও কিন্তু দলের লোক কিন্তু সহ্য করতে পারছে না। একদমই তাই, অর্থাৎ দলের ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত ছিল এবং আজকে তা বহিঃপ্রকাশ হয়েছে। আজকে একেবারে জ্বলে ওঠাতে আজকের এই পরিণতি তৃণমূলের। এবং পিসি ভাইপো দুজনেই নাট্যকার, তাহলে কি আগামী দিনে কোনো নতুন চিত্রনাট্য দেখতে পাবো বাংলার বুকে? প্রশ্ন থাকছে একাধিক। আমি ফিরবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আবারও চলে যাব আলোচনার মধ্যে, যেখানে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি দেখলাম যে ওয়াই চ্যানেলে ধর্ণা করলেন। যদিও সেই ধর্ণাতে ছিলেন মাত্র হাতে গোনা 6 জন বিধায়ক এবং 3 জন সাংসদ, আর কেউ নেই। বাকি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে অধিকাংশ সাংবাদিকরা দাঁড়িয়ে রয়েছেন। এই হাল হলো তৃণমূলের, এবং সেটা জানতেন, কিন্তু তারপরও জেনে বুঝে ভাইপোকে বাঁচাতে গিয়ে আজকে ভরা ডুবি তার দলের, এমনটাই বক্তব্য মতামত উঠে আসছে। তবে আজকে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কি বক্তব্য উঠে এসেছিল আমি একটু রাখবো, তারপরে যাবো আলোচনায়। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, তোমরা যাচ্ছ না। তৃণমূলের আদর্শ আছে, তৃণমূলের নীতি আছে, এমনটাই তিনি বক্তব্য রাখলেন। কিন্তু তারপরও কোথায় গেল সেই নীতি আদর্শ? কেন এভাবে ভাঙলো তৃণমূল? আমি একটু যাব দধিরামদার কাছে। দধিরামদা, মন্ত্রী দিলীপ ঘোষ তিনি ইতিমধ্যে তৃণমূলের জন্য আজকের পুরো দিনভর এই ছবি দেখার পর জানিয়েছেন যে লকডাউন কর্মসূচি তৃণমূলের নেওয়া উচিত, মানে একেবারে ঘরে বসে যাওয়া উচিত তৃণমূল নেত্রী সহ গোটা দলের। আপনারও কি তাই মনে হয়? দেখুন, তৃণমূল যে কাজটা করেছে, তৃণমূলের সরকার, এই তৃণমূলের সরকার 15 বছর তাদের কথা বলার কোনো অধিকার তাদের নেই, তারা অধিকার হারিয়ে ফেলেছে। কারণ যে তৃণমূল কংগ্রেস আগে বিরোধী শূন্য করার জন্য যেভাবে বিরোধীদের মিথ্যা মামলা থেকে শুরু করে বিভিন্নভাবে ফাঁসিয়েছিল বিরোধী শূন্য করার জন্য, কিন্তু সেই জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, জনগণের সরকার হয়েছে। জনগণের সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো তৃণমূল নেতাকে সেটা করেনি। আর যেটা চিত্রনাট্য আপনারা দেখছেন বা দেখাচ্ছেন, এই পচা ডিমের চিত্রনাট্য বলেন বা আজকের মমতা ব্যানার্জির চিত্রনাট্য দেখুন, এরা চাচ্ছে হচ্ছে যাতে এদের উপরে বিজেপির কর্মীরা গিয়ে অ্যাটাক করে এবং তাদের যে এই 15 বছরের পাপ, 15 বছরের যে অত্যাচার মানুষের উপর যে তারা করেছে, এটাকে ঢাকানোর জন্য, এটার থেকে বাঁচার জন্য তারা এই চিত্রনাট্য সাজানো চলছে। মানুষ 2011 সাল থেকে এই মমতা ব্যানার্জির চিত্রনাট্য দেখছেন। ওরা যতই চিত্রনাট্য দেখার চেষ্টা করুক, তাদের কোনো ফল হবে না। আর এই তৃণমূল কংগ্রেস এখন একটাই তাদের ভরসা, যে ভরসার উপর দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টি, তাদের সংরক্ষণ করে রেখেছে। না হলে এই যে কয়জন, যে আজকে 6 জন বিধায়ক, এই 6 জন বিধায়কও মমতা ব্যানার্জির সঙ্গে থাকতো না। আমি একটু নীলাদ্রিদার কাছে যাবো। নীলাদ্রিদা, বিজেপির যেটা দাবি যে যদি দরজা খুলে দেয় বিজেপি, তাহলে 80 থেকে 8 সময়ের অপেক্ষা মাত্র। না না, সেটাই তো বিজেপি সমর্থকরা ভয় পাচ্ছেন, কারণ বিজেপি আজকাল ভালো তৃণমূলও খুঁজে পাচ্ছে। এবার মানুষ মনে করছে যে কোনো কারণেই হোক তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। অনেকটা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলটা উচ্ছন্নে গেল। আমি আপনাকে মনে করিয়ে দিই, 2016 সালে নারোডা কাণ্ডে তৃণমূলের একাধিক নেতাকে টাকা নিতে টিভিতে দেখা গেছিল। ফিরাদ হাকিম, যিনি বর্তমান মেয়র কলকাতায়, তাকে দেখা গেছিল। বরিষ্ঠ নেতা সুব্রত মুখার্জি সরকারের মন্ত্রী ছিলেন, তাকে দেখা গেছিল। সাংসদ সৌগত রায়কেও দেখা গেছিল হাতে করে টাকা নিতে। তখন তো অভিষেককে তাতে দেখা যায়নি। তাহলে তারা কি ধোয়া তুলসী পাতা ছিলেন? আসলে এটা হচ্ছে বকরার লড়াই, দুর্নীতির ভাগটা কে নেবে। অভিষেক বেশি ভাগটা নিয়ে নিয়েছিল। আর ঠিক এই কারণেই অন্য যে দুর্নীতিগ্রস্ত নেতাটা,
তারা আতঙ্কিত হয়ে গেছিলেন। এবার যেটা ভয় মানুষ পাচ্ছে, বিজেপির কিছু নেতা যেরকম ভালো তৃণমূল খুঁজে পাচ্ছেন, হুম আর মানুষ মনে করছে যেমন ভালো তালিবান খুঁজে পাওয়া ডিফিকাল্ট, ভালো তৃণমূলও খুঁজে পাওয়া ডিফিকাল্ট। বিজেপি যদি দরজা খুলে দেয়, হুম তাহলে বিজেপির পতন হবে না তো ভবিষ্যতে? কারণ এই ভালো তৃণমূলরা তৃণমূলে বিজেপিতে ঢুকে যে ভালো ভালো কাজগুলো করতে শুরু করবে, তার প্রভাব কি দলের ভাবমূর্তিতে পড়বে? এটাই মানুষের ভয়। মানে কিছু নেতাদের বক্তব্য থেকে এই ভয়টা উৎপন্ন হচ্ছে। বিজেপি যে ধরনের দল তারা কি সেই জায়গাটা করবে বা রাখতে দেবে? কারণ আমরা অসমের ক্ষেত্রেও দেখছি বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখেছি যে সমস্ত কিছু তারা স্বচ্ছভাবে তাদের তাদের যে অ্যাকশন আমরা সমস্ত কিছুতে দেখেছি, যেটা অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখিনি। সেটা কি অতটাও সহজ হবে বিজেপিতে ঢুকে এই ভালো তৃণমূলগুলোরই অতি ভালো সাজা? না না, বিজেপি তো শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত দল এবং তার আদর্শে বিশ্বাস করে বলেই আমরা জানতাম। কিন্তু কিছু বিজেপি নেতার মুখে এখন প্রায় গান্ধীবাদী বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, এবং তারা তৃণমূলের প্রশংসা করছেন, তৃণমূলী অভিনেতাকে তারা জড়িয়ে ধরছেন। হুম কারণ তৃণমূল যারা করেন সবাই তো অভিনয় করছেন। হুম ব্রাত্য বসু যে এত ভালো অভিনয় 5 বছরের তৃণমূলের ভূমিকায় করলেন, এরা তো সব অভিনয়। একজন অভিনেতাকে জড়িয়ে ধরে কি হবে? হুম আসলে বিজেপি কি গান্ধীবাদী হয়ে যাচ্ছে শ্যামাপ্রসাদের পথ ছেড়ে? এই প্রশ্নটা কিন্তু মানুষ করতে শুরু করেছে। আমি একটু এর উত্তর খুঁজবো, আমি একটু শিখাদির কাছেও যাব এবং দধিরামদার কাছেও যাব। সেখানে এই যে বক্তব্যগুলো উঠে আসছে ভালো তৃণমূল খুঁজে বের করা, আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য যে প্রকৃত তৃণমূল যারা তাদের জন্য দরজা খোলা আছে, বেশ কিছু বক্তব্য উঠে এসেছিল। সত্যিই কি আপনারা তারা দরজা খুলে রাখবেন? আর যদি খুলেও রাখেন, যারা আজকে তৃণমূল থেকে যাচ্ছে আপনারাই বলছেন যে তারা সবাই চোর, তাহলে আপনাদের দলে গিয়েও কি তারা চুরি করবে না? ভালো তৃণমূল দেখুন, ভালো তৃণমূল বলতে উনি হয়তো বুঝিয়েছেন যে কোনো মানুষ যদি পরিবর্তন হয় বা কোনো কিছু হয় সেই কথা বুঝিয়েছেন, কিন্তু এখন রীতিমতো সেখানে তার 1.5 দশক নিজের ধরে নির্দেশ পরিবর্তন হলো রয়েছে না। তৃণমূল থেকে কাউকে দলে নেওয়া যাবে না। কারণ যে অবস্থা রয়েছে, সত্যি কথা শুনুন, তৃণমূলকে বাদ দিয়ে মানুষ কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে, ক্ষমতায় এনেছে বিজেপিকে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসকে যদি দলে নেওয়া হয়, মানুষ কিন্তু বেঁকে বসবে। এটা কিন্তু আমাদের রাজ্য সভাপতি ভীষণভাবে জেনেছেন এবং তিনি কঠোর নির্দেশ দিয়েছেন কোন তৃণমূল কংগ্রেসকে দলেতে নেওয়া যাবে না, তাদের জন্য দরজা খুলে রাখা যাবে না। একদম পরিষ্কার কথা। কেন তারা যদি এখানে ঢোকে, দলটাকে আবার সেই রকম কলুষিত করে ফেলবে। যেভাবে তৃণমূল দলটাকে নষ্ট করে এসেছে, যেভাবে তৃণমূল দলটাকে লুটে পুটে খেয়ে এসেছে, ঠিক এই ভারতীয় জনতা পার্টি থেকে তারা সেরকম লুটে পুটে খাওয়ার চেষ্টা করবে, দলটাকে নষ্ট করে ফেলবে। শুধুমাত্র কি নষ্ট বলুন তো, শুধুমাত্র চারিদিক দিয়ে তাদের কোনো ভালো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে আপনি ভালো বলতে শুধুমাত্র ভালোর ভটুকু খুঁজে পাবেন না, এরকম একটা দল। সুতরাং সেই দল থেকে যদি আমাদের দলে আসে, আমি মনে করি দলটা কিন্তু পুনরায় কলুষিত হয়ে যাবে। তাই তো রাজ্য সভাপতি বলেছেন বারবার করে, কোনো কাউকে দলে নেওয়া যাবে না, দরজা কোনোভাবেই খোলা নেই, দরজা আগামী দিন খোলা থাকবে না। সেই জন্য তৃণমূলের আজকে বুঝতে পেরেছে বলে দল কিন্তু ভেঙে তারা আর একটা দলে পরিণত হয়েছে, তৃণমূলের দুখণ্ড হয়ে গেল। শুধু দুখণ্ড নয়, আগামী দিন যে দেখবেন যে এই তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় খণ্ড খণ্ড হয়ে রয়েছে। এই তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, ভেঙে শেষ, ভঙ্গুর তৃণমূল শেষ হয়ে গেছে। আগামীতে দেখবেন সেই দিন আসছে। সুতরাং এখানে ভারতীয় জনতা পার্টিতে তাদের ঢোকার কোনো জায়গা নেই। তাদের সঙ্গে মানসিকতার মিল হবে না, তাদের সঙ্গে আমাদের নীতির মিল হবে না, তাদের সঙ্গে ভালো মানুষ টিকতে পারবে না। ভারতীয় জনতা পার্টিতে যারা রয়েছে তারা মানুষের জন্য কাজ করতে চাইছে, তারা মানুষের পাশে থাকতে চাইছে, সেই সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে পারবে না। আমি একটু কৃষ্ণেন্দুদার কাছে যাব। এই সমস্ত উত্তর শোনার পর আমার জানতে ইচ্ছা করছে, কৃষ্ণেন্দুদা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি করবেন, আপনার স্ট্যান্ড পয়েন্টটা কি? কারণ দুজন বিজেপি রয়েছেন, তৃণমূলকে নিয়ে এত কথা হচ্ছে, আপনি কোন দিকে যাবেন? আপনি এটা জেনে রাখুন যে একটা দল হারিয়ে যায়, আরেকটা দল আবার নতুন করে তৈরি হয়। আগামী দিনে সেরকম হবে কিনা সেটাও দেখতে হবে। এটা ঠিক যে আমাদের কিছু লোকের নোংরামির জন্য
আমাদের কিছু উন্মাসিক চিন্তাধারার জন্য আমাদের দলটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি করবেন? আমি আপনার স্ট্যান্ড পয়েন্ট কি তা থাকবে? আমাদের যখন পরিস্থিতি আসবে তখন সেই পরিস্থিতি অনুযায়ী যাব। না, এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগামীকাল হয়তো তিনি নতুন ভাবে প্রকৃত তৃণমূল তিনি গঠন করবেন, আমি যাবেন কি? আমি আমি ঋতব্রতকে অনেক ছোট থেকে চিনি। হুম। ওর থেকে বয়সে বড়, রাজনীতিও বড়। হুম। সিপিএম পার্টিরা বুঝেছে। আমি অন্তত ঋতব্রতর পিছনে যাব না, এটা জেনে রাখ। মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছেন? আরে পরিস্থিতি কথা বলবে। ভারতবর্ষে কোন ব্যক্তি আপনি বলুন তো? ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কংগ্রেসকে বেস করে, তারপরে কংগ্রেস টুকরা হতে হতে কতগুলো গ্রুপ হলো, ঠিক সেইভাবে আবার তৈরি হবে, দেখা যাবে। কিন্তু কৃষ্ণেন্দু দা, আজকে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই যত জলঘোলা, তার জন্যই পার্টিটা আজকে ডুবতে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে যারা আপনারা আদি তৃণমূল তাদেরকে নিয়ে যদি আবারও শক্ত হাতে হালটা ধরেন, তাহলে কি পার্টিকে কোমর সোজা করা আর সম্ভব? সময় যেভাবে আসবে সেইভাবে আমরা চিন্তা করব, এটাই হচ্ছে কথা। বেশ, দধিরাম দা, এই উত্তর শুনে কি মনে হচ্ছে কৃষ্ণেন্দু দার অবস্থান, বা আমি পুরো দলের অবস্থানই যদি বলি? দেখুন, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণানন্দ দা যে কথা বলছেন উনি ঠিকই বলেছেন। হুম। কারণ উনি মমতা ব্যানার্জির পক্ষে থাকবেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবেন। উনি যেটা দেখছেন যে প্রকৃতপক্ষে যারা তৃণমূল, সে তৃণমূল তো আর নেই। আজকে ঋতব্রত তিনি সিপিএম থেকে সেখানে গিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। উনার বিষয়ে আমি বলতে চাই না, কিন্তু কৃষ্ণনন্দা একজন সিনিয়র রাজনীতিবিদ। অবশ্যই তিনি তার চিন্তা ভাবনা তার মতো করে নিচ্ছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা যতদিন থাকবে সেটা বিজেপি পার্টি যতদিন তাকে রাখবে। তো স্বাভাবিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টির যারা বিধায়করা আছি, আমরা এলাকার যারা তৃণমূল নেতারা আছে তাদেরকে সংরক্ষণ আমরা করছি, দলটাকে যাতে ধরে রাখা যায়। কারণ নাহলে পশ্চিমবঙ্গের ইতিহাসে যে তৃণমূল নামে একটা দল ছিল, মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যাবে। কারণ মানুষের তো ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমরা চাচ্ছি যে এই তৃণমূল যে একটা চোরের দল, পশ্চিমবঙ্গের মানুষ যাতে বা পশ্চিমবঙ্গের নেক্সট প্রজন্মের মানুষ যাতে মনে রাখতে পারে যে তৃণমূল নামে একটা চোরের দল পশ্চিমবঙ্গে 15 বছর রাজত্ব করেছে। বেশ, আমি আবারও ফিরবো, একটা যেহেতু ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও চলে যাব আলোচনাতে। আমি এবার একটু নীলাদ্রিদার কাছেই যাব। নীলাদ্রিদা, তৃণমূল মানেই হয়ে গেছে এখন একটা ভাঙনের শব্দ, হয় কেউ ইস্তফা দিচ্ছেন, না হলে কাউকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, এই ছবিটাই এখন দিনে দিনে। সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক হোক, পথসভা হোক, কোনো জায়গাতে লোক নেই, কোনো জায়গাতে বিধায়ক নেই, সাংসদ নেই। কেন এই জায়গাটা তাহলে কেন তৈরি হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ রয়েছে মানছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের নেত্রী, তার উপরেই কি আস্থা নেই আর? না না, এই অভিষেকের দোষ আছে, কিন্তু অভিষেককে কার্যত বলির পাঠা করার চেষ্টা করা হচ্ছে। এই পরাজয়ের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় কি অস্বীকার করতে পারে? মনে করিয়ে দিই, আগের বার উনি যখন ধর্ণা করেছিলেন, সেই ধর্ণা মঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের হিন্দুদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন একটি কমিউনিটি এক হলে নাকি 1 মিনিটে খেলা শেষ করে দেবে, এবং তারা ক্ষমতায় না থাকলেই একটি কমিউনিটি এক হয়ে যাবে। এই যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, এটা একটা বড় ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে হিন্দু ভোটটাকে এক করে দেওয়ার জন্য। কারণ এর আগে কোনো মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদের এভাবে শাসানি দেননি। এবং এর আগেও অনেক বক্তব্য, কখনো হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন, কখনো পূর্ণ কুম্ভকে মৃত্যু বিনোদকে কুম্ভ বলো বলেছেন। খেয়াল করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয়ের দায় নিতে অস্বীকার করছেন, এটা দুর্ভাগ্যজনক। অভিষেকের যেমন দুর্নীতির ক্ষেত্রে দায় আছে, ববি আকিবের যেরকম দুর্নীতির ক্ষেত্রে দায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখে
হিন্দু ভোটটাকে এক করে দিয়েছেন। তার দায় তিনি অস্বীকার করতে পারেননি। আর তাই আজকে তার পাশে এরকম বিধায়ক নেই, সাংসদ নেই, সেমনি জনতাও নেই। আজকের ধর্নায় কিন্তু জনতাকেও দেখতে পাওয়া ঠিক, যায়। নেতা নেই, নেত্রী নেই, কর্মী নেই, জনসমর্থনটুকুও হারিয়েছেন। কিন্তু এরপরেও Exactly. নীলাদ্রিতা, এরপরেও তো শিক্ষা নেই, এরপরেও কি শিক্ষা নেওয়া উচিত হয়নি এই সমস্ত ঘটনা দেখে? কিন্তু তারপরেও তো উদ্ধততা একটুও কমলো না। না না, এটাই তো তৃণমূল। এবার একটা কথা মনে করিয়ে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একই ভাবে এক সময় কংগ্রেস ভেঙে বেরিয়ে এসেছিলেন। হুম। আর সেই দল নিজের পায়ে দাঁড়িয়েছিল কেন? কারণ তার পাশে এসে দাঁড়িয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি। এবং কোনো অবৈধ কারণে অটল বিহারী বাজপেয়ী নিজের দলের উপর যতটা ভরসা রেখেছিলেন পশ্চিমবঙ্গে, তার থেকে মমতার উপর বেশি ভরসা রেখেছিলেন। নিজের দলকে স্যাক্রিফাইস করে কার্যত মমতার উত্থানে ব্রতী হয়েছিলেন। আজকে যে বিজেপি আছে সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ মমতার বিরুদ্ধে কার্যত একটা আপোষহীন লড়াই ঘোষণা করেছিলেন। তার ফলে এই পরিবর্তন এসছে। কিন্তু সেই পুরনো বিজেপি যারা আছে তাদের এখনো মমতার প্রতি দুর্বলতা থেকে গেছে। সেখান থেকেই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল দরজা খুলে দেওয়ার কথাগুলো আসছে। বেশ, আমি আবার একটু দধিরামদার কাছে যাব। দধিরামদা, এখন যে ছবিটা, তাতে করে সবাই নিজের ভবিষ্যৎ বাঁচাতে এক প্রকার ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ বাংলাতে এবার শুরু হয়ে গেছে যে তৃণমূল পরবর্তী অধ্যায়, এক্ষুনি করতে। দেখুন, তৃণমূল কংগ্রেস এই দল থাকবে না, এবং তৃণমূলের যারা বিধায়ক বা অন্যান্য যারা নেতৃত্ব বা কর্মী, তারা নতুন করে একটা রাজনৈতিক দল খোঁজার চেষ্টায় আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা, আমরা তৃণমূল কংগ্রেসকে আরো বেশ কিছুদিন আমরা রাখতে চাই। এবং আমরা এই চোরের যে দল একটা, বা সিন্ডিকেট, বা আপনার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে রানী মমতা ব্যানার্জি, কারণ একে যদি এখনই আমরা দলটাকে মানে বিচ্ছিন্ন করে দেই, তাহলে মানুষ হয়তো 6 মাস পরে ভুলে যাবে যে তৃণমূল নামে একটা দল পশ্চিমবঙ্গে ছিল। আমরা চাচ্ছি এই দলটাকে আগামী 5-10 বছরের জন্য রাখতে, যাতে নেক্সট কিন্তু যা প্রজন্মের। শুরু হয়েছে তা কি আর থাকবে? এখন তো একদিন দুদিনেরই প্রশ্ন উঠে আসছে যে আজকে কি হয় বা কালকে কি হয়। আমরা চেষ্টা করব এই দলটাকে রাখার জন্য। কারণ চিড়িয়াখানায় দেখেন বিলুপ্ত কিছু প্রাণীকে রাখা হয়, তো তৃণমূল এখন একটা বিলুপ্ত প্রাণীর মতো একটা রাজনৈতিক দল। তাকে প্রয়োজনে আমরা চিড়িয়াখানায় যেরকম করে রাখা হয়, আমরা সংগ্রহশালায় এই তৃণমূল কংগ্রেসটাকে রাখতে চাই। কারণ নেক্সট প্রজন্মের মানুষকে জানাতে হবে যে এইরকম একটা চোরের দল পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে 15 বছর রাজত্ব করেছে। সাইনবোর্ডে পরিণত, কিন্তু সেই সাইনবোর্ড অর্থাৎ সেই লোগোটাও এখন থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন। হাতছাড়া হয়ে যেতে বসেছে, হয়তো এই যাই তো সেই যাই, লোগোতেও চুরি। যে দলের চুরি নিয়ে আজকে কথা হচ্ছে, লোগোতেও চুরি, ভাবা যায়? আমি একটু শিখাদির কাছে যাব। শিখাদি, আপনি শুরু থেকেই যেমনটা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় মানুষ চেয়েছিল, ভোট দিয়েছিল, ক্ষমতায় এনেছিল, কিন্তু তারপর থেকে যে চুরি শুরু হয়ে গেল 1.5 দশকে, সেটা থামলো না। এমনকি লোগোটাও চুরি করে বানালেন। একদম একদম তাই। আপনারা দেখলেন শুধুমাত্র চুরি এগুলো না, একটু আগে নীলাদিদা যে কথাটা বললেন যে মানে হিন্দু ধর্মটাকে উনি যেভাবে যাচ্ছেতাই করে মানে অপমান করেছেন হিন্দু ধর্মের মানুষদের, মানুষ কিন্তু মেনে নিতে পারেনি। বর্তমানে মানুষ কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে নেই, তাই মমতা ব্যানার্জিও শেষ দেখছেন ওই ইয়েতে চ্যানেলে বসে, মানে উনি এখন বসেছেন, বসে উনি ধর্ণা মঞ্চে বসে দেখছেন যখন কেউ নেই। উনি কিন্তু মাঝখানে একদিন বললেন যে পশ্চিমবঙ্গে রাজনীতি ভালো না, পশ্চিমবঙ্গের বিজেপিরা ভালো না, আমি দিল্লিতে রাজনীতি করব। ওনার পশ্চিমবঙ্গের মোহ এখন চলে গেছে, উনি আগামীতে দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, দিল্লিতে গিয়ে রাজনীতি করবেন। আপনারা দেখলেন এর আগে ইয়েকে নিয়ে, তেজস্বী যাদবকে নিয়ে চলে এলো। আপনি দেখলেন যে রাহুল গান্ধী এখানে এলো, রাহুল গান্ধী তার ফরে কথা বলছে, সব সময় সেই ইন্ডি জোটকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন উনি। মানে ইন্ডি জোটের লেজ ধরে কোনো রকম ভাবে
হবে দিল্লিতে যাবেন উনি। দিল্লিতে গিয়ে দিল্লির নেত্রী হয়ে উনি নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে লড়াই করবেন। ওনার স্বপ্ন হচ্ছে নরেন্দ্র মোদীজিকে হারিয়ে, অর্থাৎ বিজেপিকে হারিয়ে দিল্লির মসনদে বসবেন। পশ্চিমবঙ্গে উনি হেরে গেলেন, মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দিল, উনি কিন্তু বুঝতে পারলেন, উপলব্ধি করলেন, করে এখন পশ্চিমবঙ্গের আদৌ মোহ কি করলেন? মায়া ত্যাগ করে বর্তমান তার লাল, শুনুন, উপলব্ধি উনি করেছেন, করে ওনার লালসা এখন রয়েছে দিল্লির প্রতি। দিল্লিতে গিয়ে উনি রাজনীতি করবেন, উনি মানুষের কাছে তাই বলছেন। কিন্তু মানুষ, দিল্লির মানুষ, দেখুন দিল্লিতেও কিন্তু বাঙালি রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে দিল্লিতে। আমি দিল্লিতে গেছি, দিল্লির মানুষের কাছে শুনেছি, তারা বলছেন আপনারা ওই নররাক্ষসটাকে আপনারা সরাতে পারছেন না। দিল্লির মানুষরা বলেছে, দিল্লির নেতারা আমাদের বলেছে, ওখানে বাঙালি যারা আছে তারা মমতা ব্যানার্জিকে সহ্য করতে পারেন না। শুধু দিল্লি নয়, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে মমতা ব্যানার্জির কথা বললে বর্তমানে নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে এখন লজ্জা লাগছে মমতা ব্যানার্জির জন্য। আমাদের এই দশা হয়ে দাঁড়িয়েছে বাঙালিদের। তাই দিল্লিতে গিয়ে উনি যে রাজনীতি করবেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, দিল্লির মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দেবেন একদম। বলার সুযোগই দিচ্ছেন না। না বলুন বলুন, সবাই সুযোগ দেবে, হ্যাঁ? বলুন, আপনি নির্দ্বিধায় বলতে থাকুন। শুনুন, আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই পরিবারে আমার দাদু হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন। মালদাটা তখন পাকিস্তানে চলে গেছিল। আমার দাদুরাই র্যাটলিফ কমিশনে গিয়ে লড়াই করে পাকিস্তান থেকে হিন্দুস্তান করেছে। আমি যখন ছোট তখন এই জনসংঘের একটা অনুষ্ঠান হয়েছিল মালদায়, অটল বিহারী বাজপেয়ী সহ অনেকে এসেছিলেন। আমরা তখন ভলেন্টিয়ার্স হিসাবে এই অটল বিহারী বাজপেয়ীজিকে মালা দিতে গেছিলাম। তারপরে LK আদবানি এসেছিলেন উপপ্রধানমন্ত্রী হয়ে, আমরা তাকে রিসিভ করেছিলাম। আমি নিজে 10 বছর RSS করেছি, ওই যে RSS এর যে শাখা সেখানে করেছি 10 বছর। কিন্তু আমি বিজেপি যাইনি, জনসংঘে যাইনি, তাদের নেতাদের খুব কাছ থেকে দেখেছি, তার সঙ্গে থেকেছে। সুতরাং এই যে এই ধরনের কথাবার্তাগুলো না, আগে কে বাঁচবে কে মরবে, যেমন পরিস্থিতি আসবে মানুষ সেদিকে দৌড়াবে, এটাই হচ্ছে আমার বক্তব্য। থ্যাংক ইউ। আমি আসবো আলোচনাতে। আমার আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি বিরতির পর। বেরাচ্ছি। থ্যাংক ইউ। বেশ, কৃষ্ণেন্দু দাকে ছাড়তে হবে। কৃষ্ণেন্দু দা, ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি আবারও ছোট্ট একটা বিরতির পর ফিরছি এই আলোচনাতেই, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আলোচনাতেই যাব, তবে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যত এগোচ্ছে সেক্ষেত্রে বলতেই হচ্ছে এক এক করে উইকেট পতন হচ্ছে তৃণমূলের, এবং দুর্বল হয়ে পড়ছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে তৃণমূল। আমি ফিরবো আলোচনাতে। এই মুহূর্তে দধিরাম দা এবং তার সাথে নীলাদ্রি দাও রয়েছেন শিখাদিও। আমি একটু দধিরাম দার কাছে যাবো। দধিরাম দা, কৃষ্ণেন্দু দা চলেই গেলেন, আর কত সহ্য করবেন? হয়তো তার একার পক্ষে আর এই অ্যাটাক চারিদিক থেকে ডায়ে বাঁয়ে অ্যাটাক আর সহ্য হচ্ছিল না, তিনি বেরিয়ে গেলেন। এভাবেই তো তৃণমূল ভাঙছে, তিনিই বা কোন দিকে যাবেন বুঝতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন, আজকে কৃষ্ণেন্দু বাবু ওনাকে আপনার স্টুডিও ছেড়ে চলে যেতে হলো, কারণ উনি নিজেই এখন কোন পথে যাবেন এখনো উনি ওনার নিজের পথ ঠিক করতে পারছেন না। তো স্বাভাবিকভাবে উনি না থাকারই কথা। আর তার সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আপনারা এটা তো রাজ্য স্তরের প্রত্যেকটা নেতা তো এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলই, একদম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এই যে পাড়ার সমাধানের নামে এই 10 লক্ষ করে টাকা বুধে বুধে এক একটা গ্রাম পঞ্চায়েতে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা নির্বাচনের প্রাক মুহূর্তে পুরো টাকাটাকে ঝেড়ে দিয়েছে তারা। আজকে আজকে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তারা গ্রাম পঞ্চায়েতে যাওয়ার সাহস পাচ্ছে না, তাদেরকে কোনো বিজেপি কর্মী তাদেরকে বাধা দিচ্ছে না। কিন্তু যাচ্ছে না কেন? তারা তারা নিজের বিবেকের কাছে তারা ফেল হয়ে যাচ্ছে যে আমরা তো টাকা ছেড়ে দিয়েছি, মানুষের উন্নয়নের টাকা তৃণমূলের নেতারা খেয়েছে। এবং এই তৃণমূলের এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, হয়তো আপনারা সকলে মার্ক করেছেন, যে পশ্চিমবঙ্গের একটা বিশেষ কোনো সম্প্রদায়কে
যদি একটু ছাড় দেওয়া হয় তাহলে আপনারা কোথায় থাকবেন? মানে একটা বিশেষ সম্প্রদায়কে দিয়ে ভয় দেখানো হয়েছে হিন্দুদের। তো আজকে গোটা পশ্চিমবঙ্গের হিন্দুরা মানে শুধু মানে এই 80% বা 85% ঐক্যবদ্ধ হয়েছে, তাতেই তো তৃণমূল শেষ। তো এই যে পাপটা করেছেন, মহাকুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলা এবং বিভিন্ন সময় আহ, আমাদের হিন্দুদের দেব দেবতাকে আক্রমণ করা, তো এই যে পাপগুলো যে করেছেন এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তার ফল তাদেরকে আজকে পাইতে হচ্ছে। পাপের তো খেসারত এক স্বাভাবিক প্রকার দিতে হচ্ছে। দিতে হচ্ছে। হুম, তো এই হচ্ছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের পরিস্থিতি। তাই হুম। এইরকম একটা রাজনৈতিক দল হতে পারে, এটা পশ্চিমবঙ্গের মানুষের একটা কল্পনা অতীত ছিল। তাই আমরা ভবিষ্যতে যাতে এইরকম কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আসতে না পারে, তার জন্য এই তৃণমূল কংগ্রেসটাকে মানুষ যাতে ভুলে না যায়, হুম। তার জন্য আমরা এই তৃণমূল কংগ্রেসটাকে সংরক্ষণ করে রাখতে চাই। এবং বিলুপ্ত প্রাণীদের যেরকম চিড়িয়াখানায় রাখা হয়, আমরা পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসটাকে আমরা চিড়িয়াখানা বলুন বা সংগ্রহশালা বলুন, এইভাবে আমরা রাখতে চাই, যাতে পরের প্রজন্ম যাতে জানে যে এই তৃণমূলের নেতাদের এই রকম উদ্ধত্ত ছিল, সেই এইরকম চিড়িয়াখানাটা কি তারা চোর কালীঘাটেই ছিল। থাকবে? সে চিড়িয়াখানা কালীঘাট বলুন বা শান্তিনিকেতন বলুন, আমরা তো একটা সংগ্রহশালা করে রাখতে চাই তাদেরকে। শিখাদির কাছে যাবো। শিখাদি, একদিকে যেরকম তৃণমূল ডুবতে বসেছে, অন্যদিকে আপনাদের বা নতুন সরকারের একেবারে মিশন মুড চলছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একযোগে উন্নয়ন। একদম একদম, যে উন্নয়নটা হয়নি, দীর্ঘদিন মানুষ উন্নয়নটা পায়নি। মানুষের রেশনটা লুটে খাওয়া হয়েছে, মানুষের চাকরি লুটে খাওয়া হয়েছে, মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, সমস্ত কিছু লুটে। শুধুমাত্র তাই নয়, মিড ডে মিলটা পর্যন্ত লুটে খাওয়া হয়েছে। আশ্চর্য ব্যাপার যে মানুষের এমন অবস্থা, ঘটি বাটি বিক্রি করে টোটো কিনেছে, সেই টোটোওয়ালাদের দেখুন চাকরি দিতে পারেনি সরকার বিগত দিনে। মানুষ যে গরিব ছেলেরা, যারা শিক্ষিত ছেলে, তারা টোটো কিনেছে, টোটো কিনে সেই টোটো চালাচ্ছে। বারবার করে সেই টোটোকে, এই টোটো নেওয়া হবে না, এই টোটোর নাম্বার লাগবে অন্যরকম, এই টোটোতে একটা সাদা থোবড়া লাগাতে হবে, তার জন্য টাকা লাগবে। এইভাবে এখন আবার নতুন করে শুরু করেছিল, এখানে চালানো যাবে না, এখানকার টোটো অন্য জায়গায়, আজ থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে সেখান থেকে স্টার্ট করতে হবে। এইভাবে সাধারণ মানুষকে উৎখাত করা। অথচ এই টোটোর কথা শুনুন, নেতারা যারা আছে, আমাদের মতো যারা নেতারা তৃণমূল কংগ্রেসের, তারা নিজেরা নিজেদের নামে 50টা 60টা 100টা টোটো কিনে রেখে দিয়েছে। আর এই যে শোরুমগুলো রয়েছে, শোরুমগুলোকে এমনভাবে মানে ইনসিস্ট করছে আপনারা টোটো বিক্রি করুন, সেখানে 200 টাকা দিলে পরে ওখানে রেখে টোটো মানুষকে দিয়ে দিচ্ছে তারা। মানে তাদের সঙ্গে, টোটোওয়ালাদের সঙ্গে, টোটোওয়ালা বললে ভুল হবে, এখানে ওই শোরুমের সঙ্গে সাধারণ মানুষ মানে এমন অবস্থা হয়ে গেছে, ওখানে টোটো ওখানে গেলেই পাওয়া যাবে। আর কর্পোরেশন এখানে এমনভাবে ব্যবস্থা করছে, তৃণমূল কংগ্রেসের নেতারা এমন ব্যবস্থা করেছে যে তাদের সঙ্গে একটা পার্সেন্টেজের ব্যাপার এখানে রয়ে যাচ্ছে। গরিব মানুষকে লুটে খাওয়ার বিভিন্নভাবে প্রবণতা। তো এই সরকার এরকম ভাবে কোনোভাবে টিকতে পারবে না। এখানে দেখুন তৃণমূলে আজকে যারা রয়েছে, যারা দলটা করেছে, সেই তারাই কিন্তু আজকে বিদ্রোহ করছে। আজকে টোটোওয়ালা, যে টোটোরা তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু এখানে করে খাচ্ছিল, তাদেরকে এখন এমন ভাবে জর্জরিত করেছে অত্যাচারে, তারা আজকে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে সরকারের দ্বারস্থ হচ্ছে, বর্তমান সরকারের দ্বারস্থ হচ্ছে, আমাদের ব্যবস্থা করুন। সময় এই একেবারে শেষে অবস্থা আমরা হয়ে চলে গেছে। এসেছি। আমি একেবারে লাস্ট নীলাদ্রিদার কাছে উত্তর নেব। নীলাদ্রিদা, ওভারঅল সিচুয়েশন দেখে একেবারে শেষ উত্তর কি মনে হচ্ছে, খুব ছোট্ট করে সংক্ষেপে? আমার কোথাও মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বাংলায় তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চাইছে, কারণ তারা ভয় পাচ্ছে তৃণমূল যদি উবে যায় কর্পূরের মতো, তাহলে প্রধান বিরোধী দল হিসেবে সিপিআইএম আবার উঠে আসবে। ফল কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। ফলতায় মনে করিয়ে দিই,
20% ভোট পেয়ে 2 নম্বর স্থানে ছিল সিপিআইএম, আর 4% নেমে এসেছিল তৃণমূল। ঠিক। কিন্তু আমি একটা কথা আজ বিশ্লেষক হিসেবে বলতে পারি, বিজেপি নেতারা যতই চেষ্টা করুন না কেন, এই তৃণমূল নামে মুমূর্ষু রুপিকে তারা বাঁচিয়ে রাখতে পারবে না। বাংলার জনগণ তার মৃত্যু নিশ্চিত করবে। একদম তাই। বেশ, আমি শেষ করব আলোচনা, কারণ সময় একেবারেই আমার নেই। আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ ধরে এই অনুষ্ঠানে থাকার জন্য। সকলকে জানাচ্ছি ধন্যবাদ। তবে শেষ করব আজকের আলোচনা এখানেই, যেখানে তৃণমূল দলটা বর্তমানে সাইনবোর্ডে পরিণত। তবে সেই তৃণমূল আর কতটা থাকবে, কতদিন থাকবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ খান খান হওয়ার পথে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধীর তৃণমূল। শেষ করব আজকের সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।